গুড মর্নিং ফ্রম সবুজবাড়ি দ্য এক্সপ্লোরেশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি মুর্শিদাবাদে বহরমপুরে, এবং আগের এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা মুর্শিদাবাদে অফবিট প্লেসেস যেগুলো সেগুলো আমরা করেছি। আর আজকে আমরা করব লোকাল যে প্লেসগুলো আছে, প্লেস অফ ইন্টারেস্ট যেগুলো, এবং যেগুলো খুব ফেমাস মুর্শিদাবাদে মানুষ যেগুলোর জন্য আসে সেই জায়গাগুলোই আমরা করব, যেমন হাজারদুয়ারি, যেমন নসিপুর, যেমন কাঠগোলা, আরও অনেক কিছু। আগের দিন যে টোটোতে করে ঘুরেছিলাম আজকেও সেই টোটোতে করেই ঘুরবো। তো আগের দিনের টোটো, সারাদিনের যে টোটো ভাড়াটা সেটা নিয়েছিল 1000 টাকা, আজকে ওরামই নেবে। চলুন দেখা হচ্ছে। সেকেন্ড ডের সাইট সিইং করতে আমরা বেরোচ্ছি। গতকালকে মানে গত ব্লগে যে টোটোতে করে গিয়েছিলাম আজকেও সেম টোটোতেই যাচ্ছি। আজকে স্যার আমার সাথে যাচ্ছেন। এখন আর এইটাতে সেলফি তোলার কোনো ইয়ে নেই, একদম ডাইরেক্টলি আপনাকে ক্যামেরায় দেখা যাবে, ইউটিউবে দেখা যাবে। বন্ধ হয়ে যাবে, গুগল বলবে আমি চালাবো না। আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য কাটরা মসজিদ। স্যার একটু কথা বলতে পারি? নিশ্চয়ই। স্যার আপনারা কোথা থেকে এসেছেন? বাস ইতিহাসটা শুনবেন, কিন্তু এই জায়গাটা একটু সময় দিবেন কিন্তু আমাকে। আচ্ছা দিদিভাই নমস্কার, আমার নাম হচ্ছে সুদর্শন দেবনাথ। আমি আপনাদেরকে কাটরা মসজিদে গাইড করে শোনাচ্ছি। যদি অসুবিধায় বলবেন, আমি একবারের জায়গায় দুবার বলবো। স্যার এই যে বাইরে যে রাস্তা, ফুলের বাগান, এগুলো কিন্তু সবই নতুন। তো আজ থেকে 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর আদেশে এসব জায়গাতে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসত। আর সেই থেকে আজও আমাদের এই জায়গাটার রানিং অ্যাড্রেস হচ্ছে সবজি কাটরা। আর কাটরা শব্দের অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার বা মার্কেট। এক কথা কলকাতা যখন রাজা কাটরা, লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা, এটা হচ্ছে সবজি কাটা, একটা কাতমিজ হচ্ছে বাজার। এই যে ফলো করে দেখুন, এই যে দুপাশে দুটো টাওয়ার দেখতে পাচ্ছেন, এগুলোকে বাংলাতে ব্রুজ বলা হচ্ছে এবং ইংরাজিতে ওয়াচ টাওয়ার। তো এর কাজটা কী হতো? এখন যেরকম মন্দির মসজিদে প্রার্থনা করার জন্য মাইক, তখন তো কোনো মাইক বা লাউডস্পিকারের অবস্থা ছিল না। তো এরা সকাল সন্ধে উঠে টিনের চোঙ বা বাঁশের চোঙের সাহায্যে আরবিয়ান আজান দেওয়া হতো এবং শত্রুপক্ষকে ফলো করা হতো। কিন্তু দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই টাওয়ারে উঠা বন্ধ করে দেওয়া হয়েছে। না হলে আপনার এইখান থেকে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান সব কিছু দেখা যায়। আর এই যে নিচতলার যে রুমগুলো দেখা যাচ্ছে না স্যার, এই নিচের ঘরগুলোকে বলা হচ্ছে মাদ্রাসা বা ছাত্রাবাস। এখানে ছাত্রাবাস বলতে গেলে একমাত্র আমরা স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে। আমরা আজকাল যেরকম বাংলায়, হিন্দি, ইংলিশ পড়ালেখা করছি, সেই সময় আরবি, ফার্সি, উর্দু এসব নিচে সব পড়ালেখার ব্যবস্থা ছিল। আর উপরের ঘরগুলোকে বলা হচ্ছে মোসাফিরখানা। মোসাফিরখানার কথার অর্থ হচ্ছে গেস্ট বা অতিথি। এখন যেরকম আপনারা আমাদের মুর্শিদাবাদের মোসাফির। প্রত্যেকটা মসজিদে গেটের হাইট ছোট, মানেই হচ্ছে কোনো মন্দির মসজিদ আমরা যেখানেই প্রবেশ করি না কেন মাথা নিচু, মানে তাকে সম্মান জানানো। তো স্যার আমরা যেটা দিয়ে প্রবেশ করছি না, এটা কিন্তু মসজিদের পিছন সাইড দিয়ে আমরা প্রবেশ করা হচ্ছে। কেন সেটা সামনে গিয়ে বলা হবে। এই কাটরা মসজিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো রড নেই, কোনো ঢালাই নেই, কোনো কড়িবর্গার কাজ নেই। তাহলে বলবেন এগুলো কি দিয়ে তৈরি? নবাবী আমলে তো কোনো সিমেন্টের আবিষ্কার হয়নি। এগুলো তৈরি আছে চুন, সুরকি, ডিমের কুসুম, খয়ের জল, চিটাগুড়, মেথি জল, সাবুদানা। এই ঘরগুলো ঢুকলে দেখবেন এসি ঘরের মতন ঠান্ডা। এই যে এত তো রোদ হচ্ছে, একবার একটু হাত দিয়ে দেখুন পুরো স্বচ্ছতা হয়ে আছে। এটা কিন্তু মেন মসজিদ। এটা হচ্ছে দিল্লির যে জামা মসজিদ তার ঠিক একই অনুকরণে। তো এটা তৈরি করা হয়েছে 1723-এ শুরু, 24-এ শেষ, মাত্র 2 বছরে নবাব মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন। আর একটু ফলো করে দেখুন, এই যে ওয়ালের গায়ে চারকোনা যে খোপগুলো দেখা যাচ্ছে, নবাব মুর্শিদ কুলি খাঁর টাইমে চতুর্দিকে সব বেলজিয়াম গ্লাস সিস্টেম করা ছিল। এর কারণ হচ্ছে এই সাইডের খোপগুলোতে থাকতো প্রদীপ, উপরে থাকতো মোমবাতি, আলোটা রিফ্লেক্ট হতো এবং রাতের বেলায় চাঁদের আলোতে পুরো মসজিদটা আলোকিত হয়ে পড়তো। তাহলে দেখুন নবাবী আমলের সায়েন্টিস্টরা কত উন্নত। যদি বলেন এগুলো এখন গেল কোথায়? ব্রিটিশ সরকার যখন চলে যায় কিছু লুটপাট করে নিয়ে চলে যায়, কিছু আপনার হাজারদুয়ারি, কাঠগোলা বাগানে বেলজিয়াম গ্লাসগুলো দেখতে পাবেন। কারণ গ্লাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাজ হচ্ছে বেলজিয়াম গ্লাস। আর স্যার এই যে নিচে যে গর্তগুলো দেখা যাচ্ছে না, তো অনেকে বলে এগুলো গুপ্ত রাস্তা, মাথায় রাখবেন এগুলো কিন্তু কোনো গুপ্ত রাস্তা না। এক কথায় আমাদের ঘরের ভেন্টিলেশন যেরকম উপরে, এটা কিন্তু নিচে।
যেটাকে আমরা বাংলা ভাষায় ড্যাম্পু বলা হচ্ছে, মানে এয়ার পাস, শুকনো রাখার ব্যবস্থা। তো স্যার আপনারা যে হাজারদুয়ারি দেখবেন তার থেকে 107 বছরের পুরনো ইতিহাস এখান থেকে শুরু। সামনে আসবেন তো একটু ভালো করে দেখুন স্যার, আমাদের পায়ের নিচে এই যে স্কোয়ার করে এক একটা আসন দেখতে পাচ্ছেন, মানে এই চাতালের মধ্যে আনুমানিক 2000 মানে 2000 আসন আছে স্যার। এখানে একসঙ্গে 2000 লোক এখানে নামাজ বা প্রার্থনা করার সিস্টেম ছিল। আর স্যার যখন এখানে নামাজ পড়ানো হতো না, তাদের গায়ে কোনো রোদ বা বৃষ্টি জানি না পড়ে, ত্রিপল বা সামিয়ানা টাঙানোর জন্য স্যার দেখুন বালা সিস্টেম করা ছিল। একটা জিনিস খেয়াল করে দেখুন, নবাবী আমলে এরা পাথর কেটে রিংটা লোহা কিন্তু পরবর্তীকালে আবার বলা হচ্ছে কাঠটা মসজিদে কিন্তু রডের কিন্তু কোনো গল্প নেই। কিন্তু সামনে আসবেন, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি স্যার, এটা কিন্তু মেন মসজিদে দাঁড়িয়ে আছি। কিন্তু এই মুর্শিদাবাদে 1897-এ একটা আর্থকুয়েক হয়েছিল। তার আগে কিন্তু এই রকমই 5টা গম্বুজ ছিল, মাঝখানে দেখুন 3টি ভেঙে গেছে। আজও দেখুন ওই পাশের বিল্ডিংটা এই পাশে একটু হেলে গেছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না ম্যাম, এটা কিন্তু পুরোটা আর্চ বা খিলানে তৈরি। আর্চ বলতে গেলে এটাকে বোঝানো হচ্ছে, মানে পুরো ওয়েট আর্চ বহন করছে। আর খিলান বলতে গেলে এক কথা দেখুন ঝুলন্ত পতাকার মতো ঝুলছে, ইটের উপরে ইট। আর সামনে দেখুন একটা ডিজাইন করা জানলা দেখতে পাচ্ছেন ম্যাডাম, এটাকে বলা হচ্ছে জাফরি। এই জাফরিগুলো কী কাজ করা হতো? এক কথা ঘরের প্রকৃতির সৌন্দর্যটাকে বাড়ানো এবং ঘরের মধ্যে বাতাস চলাফেরারও। ম্যাম দেখুন, এই মুর্শিদ কুলিকা হচ্ছে বুরহানপুরের দক্ষিণী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই মুর্শিদ কুলিকার ছোটোবেলায় নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, পিতা নাম হচ্ছে দর্পনারায়ণ মিশ্র। কিন্তু অভাবের তাড়নায় তার পিতা হাজি শফি বলে এক পারসিক ব্যবসার নিকট স্যার এনাকে কৃতদাস রূপে বিক্রি করে দেওয়া হয় এবং সেই ব্যক্তি তাকে ইস্পাহানে নিয়ে যান এবং তাকে ইসলাম ধর্মে দীক্ষিত গ্রহণ করেন। জন্মসূত্রে ব্রাহ্মণ সেই বালকের নাম পরিবর্তন করে রাখে মোহাম্মদ হাদি। কিন্তু ওই হাজি শফি যখন বৃদ্ধ বয়সে মারা যায়, তার উত্তরাধিকার যারা ছিলেন এই হাদিকে দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তাকে নিজ দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে এসে দাক্ষিণাত্যে বেরারের দেওয়ান হাজি আবদুল্লার নিকট উনি সামান্য মাত্র একটা হিসেবের কাজে জয়েন করেছিলেন এবং কিছু দিনের মধ্যে তার পারদর্শিতার কথা দিল্লির দরবারে চলে যায়। তখন কিন্তু স্যার আমাদের দিল্লির সম্রাট ছিলেন অরঙ্গজেব। আর এই অরঙ্গজেবই সর্বপ্রথম এনাকে দেওয়ান রূপে পাঠানো হয়েছিল হায়দ্রাবাদে। আর সেই সময় অরঙ্গজেব মারাঠা যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তো মারাঠা যুদ্ধ তো কয়েক বছর ধরে চলেছিল, সেই সুবাদে এক কথা দিল্লির রাজকোষ এক প্রকার খালি হয়ে গিয়েছিল। তো বৃদ্ধ অরঙ্গজেবের মনে একটা আশা ছিল, এই হাদিকে যদি বাংলাতে রাজস্ব আদায় করতে পাঠানো হয় তাহলে দিল্লির রাজকোষ কিছুটা পূরণ হবে। সেই হিসাব করে স্যার এনাকে করতলব খা উপাধি দিয়ে স্যার এই বাংলাতে পাঠানো হয়েছিল। তখন কিন্তু স্যার এই বাংলা বিহার উড়িষ্যা বলে কোনো জায়গা ছিল না, তখন এর হেডকোয়ার্টার ছিল বাংলাদেশের জাহাঙ্গীরনগর, যার এখন বর্তমান নাম হচ্ছে ঢাকা। উনি সেই দুর্দিনে এই ঢাকা থেকে ইনি 1 কোটি টাকা নজরানা অরঙ্গজেবের দরবার পেশ করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে এদের মধ্যে যখন মনোমালিন্য হয়ে যায়, তখন কিন্তু ম্যাম ইনি ক্যাপিটাল ঢাকা থেকে এই মুর্শিদাবাদে নিয়ে আসে। আর সেই সময় ইউরোপীয় বণিকদের আনাগোনা এই বাংলা থেকে শুরু হয়েছিল। কিন্তু শোনা যায় মুর্শিদ কুলি খাঁ শেষ জীবনে বুঝতে পেরেছিল যে আমি এত বড় যে একটা সাম্রাজ্য তৈরি করেছি, আমি কোনো ভুলভ্রান্তিও তো করতে পারি। এই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে যেসব ব্যক্তিরা এই কাট্টা মসজিদে নামাজ পড়তে আসবে বা দর্শন করতে আসবে, তাদের যদি আমি পায়ের ধুলো 1 ইঞ্চি পেয়ে থাকি তাহলে আমার কিছুটা পাপ মুক্ত হবে। যার জন্য স্যার মুর্শিদাবাদে 18টা নবাবের মধ্যে একমাত্র ইনারই কবরটা দেখবেন পুরোটা মাটি দিয়ে তৈরি। এরকম ওপেন কবর কোনো নবাবের পাবেন না। সামনের বোর্ডে লেখা আছে যে মুর্শিদ কুলি খাঁর কবরটি প্রবেশ সোফানের নিচে। এবার সবাই প্রবেশ সোফান বলতে গেলে ওটাকে বোঝ করছে, কিন্তু আপনাকে দিক নির্ণয় করতে হবে। দেখুন মসজিদ সবসময় হবে পূর্ব পশ্চিম, কারণ পশ্চিম হচ্ছে মক্কা বা কাবা শরীফ। ওই যে পিছনে যে রাস্তাটা দেখলেন ওই রাস্তা পরে তৈরি হয়েছে, যার জন্য পিছন সাইডটা ফ্রন্ট সাইড আর ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড, যার জন্য এই কাট্টা মসজিদে এসে অনেকে কবরটাকে খুঁজে পায় না। কিন্তু এবার চলুন স্যার আমরা বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব তার কবরটাকে উপলব্ধি করব। স্যার এই সে মুর্শিদ কুলি খাঁর কবর, যে কবর আমি আগে বলেছিলাম যে মসজিদের এন্ট্রি, স্যার এটা কিন্তু মসজিদের সামনের দিক। এক কথা আপনারা যদি কেউ তাজমহলে ঘুরতে যাওয়া হয় দেখবেন মমতাজের বুকের উপর নেট সিস্টেম করা আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 1958-এ যখন এটা টেক আপ করে নেয় তখন কিন্তু নেটটাকে উঠিয়ে দিয়ে
14টা সিঁড়ির নিচে 6 ফুট নিচে এনার যে কবরটা আছে সেই কবরটা এবার আপনাকে দেখানো হবে। স্যার এটাই মসজিদের এন্ট্রেন্স। মানে ইন্ডিয়ার সব মসজিদ হচ্ছে ইস্ট ওয়েস্ট। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ চিরনিদ্রায় শায়িত। মসজিদটার এজ হচ্ছে 303, মানে 303 বছর। আমরা কিছু জায়গায় মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর 27ও পেয়েছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মসজিদের মানে অনেক জায়গাতে 25। এখনো পর্যন্ত খুব কনফার্ম অবস্থা নয়, হ্যাঁ তারপরে লেখা হয়নি। হ্যাঁ, কিছু জায়গায় 25 আছে, আবার কিছু জায়গায় 27ও আছে। আপনি খেয়াল করে দেখবেন। হ্যাঁ ওই আমার স্যার, একটা পার্টের মতো আমার বাবা এক দিয়েছিল, আমার মা এক দিয়েছিল, বুঝলেন? আর স্যার এরই মেয়ে যে বাচ্চাদের কলিজা বা হাট খেলিত, যে ইতিহাস নিয়ে অনেক লেখকের অনেক মতামত আছে। আজিমুনি শাহ স্যার, আপনি দেখবেন ওখানেও তো তার বুকের উপর দিয়ে যাবেন, কিন্তু ওকে মাটি দেওয়া কবর পাবেন না, সামনে আসবে। এই মুর্শিদ কুলি খাঁ ইনি আবার শেষ জীবনে দুটো ধর্মের সমন্বয় সম্প্রীতি বজায় রাখার জন্য মসজিদের পাশে আবার একটা মন্দিরও করে গেছে। এর সাথে কিন্তু এখন কিন্তু স্যার এর কোনো সম্পর্ক নেই। দেখভাল করছে পাবলিক, দেখভাল করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু স্যার এখানে একটা কথা বলতে হয় যে মুর্শিদ কুলি খাঁ ম্যাম, এরও কথারও কিন্তু অর্থ আছে। দেখুন, মুর্শিদ কথার অর্থ হচ্ছে শিষ্য, কুলি শব্দের অর্থ হচ্ছে ভিত্ত, খাঁ হচ্ছে আমির। এক কথা অরঙ্গজেবের বিশ্বস্ত চাকর ছিল এই মুর্শিদ কুলি খাঁ। একসময় অরঙ্গজেবের দরবারে স্যার এই মুর্শিদ কুলি খাঁ কৃতদাস রূপে কাজ করা হতো। এটা কিন্তু অরঙ্গজেবেরই তাওয়া নাম। আমাদের এখানকার সাথে দিল্লি নবাবের পার্থক্য কোথায়? আমাদের এখানকার নবাবরা হচ্ছে ভোগ বিলাসী, একথা এরা সুরাপানে ব্যস্ত। ভালো বাইজি দেখলে আমার চাই। অরঙ্গজেব নিজের টুপি নিজে সেলাই করতেন। দারা, সুজা, মুরা 3 ভাইকে হত্যা করে নবাব। নাহলে একসময় তো বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এখন এখানে কী পাবেন? এক হচ্ছে আমের বাগান দিয়েছে পর্যন্ত, তাছাড়া কিছুই পাবেন না। নমস্কার। কাটরা মসজিদ আমরা ঘুরলাম খুব ভালো করে। ওনারা দেখলাম যিনি গাইড ছিলেন উনি খুব ভালো করে বোঝালেন, সুন্দর করে। আপনারাও আশা করি ক্লিয়ার হয়েছে কাটরা মসজিদ। এনারা অস্ট্রেলিয়া থেকে আসছেন এই যে গ্রুপটা। কাটরা মসজিদের বাইরে রয়েছে ডাবের জল, আখের রস, চা, আইসক্রিম সবই আছে। এই জায়গাটা খুব জমজমাট। জাহান কোষা কামান জায়গাটি ছিল বাংলার অস্ত্রাগার। সমস্ত অস্ত্রশস্ত্র চলে গিয়েছে হাজারদুয়ারের ভিতরে। এই জাহান কোষা কামানটি এই অস্ত্রাগারের স্মৃতিচিহ্ন বহন করছে। কামানটি সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিন এই 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি। 17.5 ফুট লম্বা এবং এর ওজন 212 মণ এবং একবার চার্জের জন্য এর প্রয়োজন 28টি চেয়ার। 1637 সালে শাহজাহানের রাজত্বকালে ঢাকায় বন্দুকটি তৈরি করা হয়েছিল। এই যে এটা দিয়ে টার্গেট সেট করার জায়গা। এটা বেসিক্যালি আগুন দেওয়ার জায়গা, আর বারুদ যেখানে ঠাসা হতো সেইটা এইখানে, আর এই জায়গাটা এখন সিল করা রয়েছে। আর এই হচ্ছে এখান দিয়ে তোপ বেরোনোর জায়গা। জাহান কোষা আরবি শব্দ। জাহান মানে বিশ্ব, কোষা মানে জয়ী, এক কথায় বিশ্বজয়ী কামান। জাহান কোষা কামান। এসেছি আমাদের পরবর্তী গন্তব্য কাঠগোলা বাগান, মুর্শিদাবাদের বিখ্যাত একটি বাগান। এবং পিছনে দেখা যাচ্ছে এই কাঠগোলা বাগানের যে মেন এন্ট্রান্স সেইটা, ওটা দিয়ে আমরা ঢুকে এলাম। গেটটির নাম নহবত গেট। নবাবরা যখন বাগানে প্রবেশ করতেন তাদের সানাই বাজিয়ে সম্মান জানানো হতো। 40 টাকা করে টিকিট রয়েছে এখানে পার পারসন। এই যে মূর্তিটি দেখছেন, এরকম 4টে মূর্তি রয়েছে। এরা 4 ভাই। 1780 সালে রাজস্থান থেকে এসেছিল পায়ে হেঁটে কাঠ আর গোলাপ চাষের বিজনেসের উদ্দেশ্যে। তখন নবাব ছিলেন মির্জাফরের ছেলে মোবারক, যে মির্জাফর নবাবকে মারার ষড়যন্ত্র করেছিলেন। সেই নবাবের কাছ থেকে 260 বিঘা জমি 1200 টাকায় এই 4 ভাই লিজ নেন দামি দামি কাঠ আর গোলাপ চাষের বিজনেসের জন্য। দামি দামি কাঠ আর গোলাপের চাষ হতো বলে এই বাগানবাড়ির নাম কাঠগোলাপের বাগানবাড়ি। এখন আর কাঠ আর গোলাপের চাষ হয় না, তাই নাম অপভ্রংশ হয়ে হয়েছে কাঠগোলা বাগানবাড়ি। এখানে একটা স্টেপ ওয়েল আছে যেটা ডাইরেক্টলি ভাগীরথীর সাথে কানেক্টেড। এই ছিল তাদের চোরাকারবারের রাস্তা। এই নদীপথেই সুড়ঙ্গ রাস্তায় জল চলে যেত। এটা আসলে ভাগীরথী নদীর জল।
এই সুড়ঙ্গ কিন্তু পুরোপুরি কানেক্টেড নদীর সাথে। জল বাড়লে বাড়ে, জল কমলে এখানেও জল কমে যায়, যার জন্য গেটে লাগিয়ে দেওয়া হয়েছে তালা, যাবে না খোলা। এবার পিছনে আমাদের ঘোড়ার পালা। এটা বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা। বাংলা, বিহার, ওড়িশার রাজধানী যখন মুর্শিদাবাদ, তখন তৈরি হয়েছিল এই চিড়িয়াখানা। বর্তমানে পাখি ও মাছের ঘর। এটা আমরা গতবার দেখে নিই, এই ইনক্লুশনটা। এখানে মাছ আর পাখির বাড়ি। এই যেখানে প্রচুর মাছ রয়েছে। কাঠগোলা বাগানের এই পাটটা নতুন কি পুরনো জানি না, আগে আসিনি কখনো। এই জায়গাটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। একটা ব্রিজও করা রয়েছে, বাট ব্রিজের ওখানটা বন্ধ রয়েছে, এই পাটটা যাওয়া যাচ্ছে না আর কি। এটি দিবাকর ভাস্করের তৈরি মাইকেল অ্যাঞ্জেলোর স্ট্যাচু। তিনি কিন্তু মাইকেল অ্যাঞ্জেলোকে কখনো দেখেননি। তিনি গুরুর মডেলটি অনুভব করে একটি পাথর কেটে কেটে এই স্ট্যাচু কিন্তু তৈরি করেন। টিভি সিরিয়ালে এই বাড়িটা দেখানো হয়। দেবী চৌধুরানী, আমি সিরাজের বেগম, এক যে ছিল রাজা সিনেমার শ্যুটিংও এখানেই। এই বাড়ির ওপরেই রয়েছে মিউজিয়াম। 260 বিঘা জমির মধ্যে আপনারা যা কিছু দেখবেন সবই এই 4 ভাই তৈরি করেছিলেন। এই জায়গাটা দিয়ে গেলে মোটামুটি একতলাটা ওই টিকিটেই হয়ে যাবে। আর এইখানে দোতলা 3তলা অ্যাক্সেস করার জন্য এখানে আবার 20 টাকা করে টিকিট আছে। এই যে দোতলা 3তলা এইসব জিনিসগুলো রয়েছে, এটা এখান দিয়ে উঠতে হবে আর কি। এদিকটা একটা আলাদা ফ্লোর। আমরা এই ভিতরে মিউজিয়াম আছে, মিউজিয়ামের জিনিসপত্র যা আছে সেগুলো আমরা দেখলাম। কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউড না, শুধুমাত্র এই জায়গাটাতে অ্যালাউড। এখান থেকেই পুকুরটার পুরো ভিউ রয়েছে। বাহ, খুব সুন্দর ভিউ। বাট ভিতরে ইউজ করা যে জিনিসপত্রগুলো রয়েছে এনাদের ইউজ করা, সেইগুলো কিন্তু ওনারা তুলতে দেন না। আমরা এসে পৌঁছালাম কাঠগোলা বাগান বাড়ির ছাদ। খুব বড় সুন্দর ছাদ। দেখি ছাদ থেকে কেমন ভিউটা পাওয়া যায়, এবার দেখি। পুরো বিস্তীর্ণ আম বাগান আর গোলাপের বাগান, আর এইদিকে গেট। আর এই ঘরটা দেখুন, চওড়ায় ছোট, লম্বায় অনেক বড়। নবাবী আমলে এখানে খাবার ব্যবস্থা ছিল, বর্তমানে পাঞ্জাবি ধাবা। এই কাঠগোলা বাগান চত্বরে রয়েছে এই আদিনাথজির জৈন টেম্পল। এই যে ফুলের বাগান, এখান থেকে ফুল নিয়েই কিন্তু এই 4 ভাই এই মন্দিরে পুজো দিতেন। ভিন্টেজ ঘোড়ায় টানা বাগ্গি। এই হচ্ছে ভিন্টেজ ঘোড়ায় টানা বাগ্গি। 1937 স্টুডবেকার ডিক্টেটর ব্যান্ডস্ট্যান্ড। এই জায়গাটা পুরোটাই কাঁচ দিয়ে ঢাকা ছিল, মানে গান বাজনা, নাচ, তার প্রশিক্ষণ হতো এই জায়গাটায়। এখন এখানে বসার জায়গা হয়ে গেছে কিছু। বাদিক দিয়ে পাস করছে হাজারদুয়ারি প্যালেস এবং মিউজিয়াম। বাট আমরা এখন খেতে যাচ্ছি, খাওয়ার পর তারপর এইসব জায়গাগুলো প্লেস করব। পূর্বাশা হিন্দু হোটেল, সেই ওল্ড স্টাইলের বেঞ্চে খাওয়া দাওয়া। কালকে আমরা এসি হোটেলে খেয়েছি, আজকে নন এসি হোটেলে, এবং ভাত টাত খাবো আর কি, বাঙালি খাবার খাবো। বেসিক সবজি থালি, তার সাথে মাছ, ডিম, মাংস যে যা নেবে। সবজি থালিতে রয়েছে সাদা ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, 2টো তরকারি রয়েছে, আলু পটল, মিক্স ভেজ, চাটনি, আলু ভাজা রয়েছে আর ডাল। মেন ইউজ করছে রান্নাবান্না খুব ঘরোয়া, মানে একদম সিম্পল খাবার। আর আমার নিচে ডিম, এক প্লেটে 2 পিস করে ডিম। এসব জায়গায় রানিং রেস্টুরেন্ট, রান্নাবান্না ভালোই হয়। ডিমের কারিটা কেমন করেছে? আর ডিমের কারিটা নর্মাল আর কি। সুপার, খুব ভালো। আই এম ভেরি স্যাটিসফাইড। খাবার দাবার কমপ্লিট হলো, মোটামুটি খাবার দাওয়া খুব ভালো। আর প্রাইসগুলো খুব রিজনেবল। 80 রুপিস ভেজ থালি, আনলিমিটেড, মানে রিপিট নিতে পারেন। আর হচ্ছে ডিমের প্লেটের দাম হচ্ছে 40 টাকা 2 পিস। ভালো।
ওভারঅল ভালো রান্না। হোটেল অবস্থান হাজারদুয়ারি দেখা যাচ্ছে তার গায়ে, এই গঙ্গার ধারে। এখানে বেশ কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট রয়েছে, যশোদা, পূর্বাশা পরপর রয়েছে। তো আমরা এই পূর্বাশাটাই খেলাম। এই লাইনে আরও অনেক দোকানপাট আছে। সন্ধ্যের দিকে এই জায়গাটা আরও ভালো জমজমাট হয়। এই যে লঞ্চটা দেখা যাচ্ছে, এই লঞ্চটা করে সকালবেলা যে ফরেনারদের দেখালাম অস্ট্রেলিয়া থেকে, এনারা এই লঞ্চটা করে এসছেন। দারুণ। ঘাটে এখানে নোঙর করে ওনারা মুর্শিদাবাদ ঘুরছেন। এনারা এখন এখানে আছেনও। এই যে এখান থেকে টোটোতে করে ডেস্টিনেশানে যাবেন। আর এইটা হয়ে গেল ওয়াসিফ মঞ্জিল প্যালেস। এটা রিসেন্টলি খুলেছে একদম। ওয়াসিফ মঞ্জিল প্যালেস, এখানে 10 টাকা করে টিকিট রয়েছে। এখানে বেসিক্যালি গ্যালারি আছে। গ্যালারিতে কী আছে, নবাবের ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এখানে। ওয়াসিফ মঞ্জিল যেটা, এটা জনসাধারণের জন্য এতদিন বন্ধই ছিল। ওয়াসিফ আলী মির্জা ওনার বাসস্থান ছিল। আমরা আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা কিন্তু আসেনি। ওয়াসিফ মঞ্জিল প্যালেস যা নিউ প্যালেস নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে অবস্থিত একটি ঐতিহাসিক ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রাসাদ। এটি বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদের কাছে নিজামত দুর্গ প্রাঙ্গণে অবস্থিত। 1902 থেকে 1904 সালের মধ্যে ভাগীরথী হুগলি নদীর পূর্ব তীরে নবাব ওয়াসিফ আলী মির্জা তার বাসস্থান হিসাবে এটি নির্মাণ করেন। এই প্রাসাদটিতে জটিল স্থাপত্যশৈলী এবং সুন্দর জাঁকজমক পরিলক্ষিত হয়, যা নবাবী আমলের আড়ম্বরকে তুলে ধরে। এটি মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। বেলজিয়াম কাঁচের আয়না, হ্যালো। আর এটা হচ্ছে DJI Osmo Pocket 3। বেলজিয়াম কাঁচের আয়না দিয়ে দেখতে পাচ্ছেন আমাকে। নবাব সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, 18ই আগস্ট 1874 থেকে 23শে অক্টোবর 1959। মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের সমাধিক্ষেত্র, 1734। মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নিসা বেগমের কবর। ইনি কলিজা বেগম নামেও খ্যাত। এই কলিজা বেগম নামের পিছনে জড়িয়ে আছে এক ভিন্ন ইতিহাস, কিন্তু এর সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আজিমুন্নিসা বেগমের সমাধিক্ষেত্র থেকে জাস্ট কিছুটা দূরেই রয়েছে নবাব মির্জাফরের পরিবারের ঐতিহাসিক 1100 কবরস্থান। এটির নাম জাফরাগঞ্জ কবরস্থান। মির্জাফর আর তার ফ্যামিলিকে নিয়ে টোটাল 1100 কবর রয়েছে এখানে। এই হয়ে গেল মির্জাফরের কবর। মির্জাফরের আসল নাম মীর মোহাম্মদ জাফর খান। সেকেন্ড লাইনে লেখা আছে, দুপাশে জাফ খান, নাজারি খান, মধ্যে মির্জাফর। 1757 সালে তিনি নবাবি পান, 1765-তে মারা যান। এই ডান দিকে আমরা পাস করছি মির্জাফরের বাড়ি। এখানে কি এখনও লোকজন থাকে ভিতরে? আচ্ছা, এখানে একটা ভিতরে একটা মসজিদ আছে। আর এটাই এই জায়গাটা নিমকহারাম দেউরি নামে খ্যাত। এটা মির্জাফরের বাড়ি ছিল। তা মির্জাফরের নামের সাথে সমার্থক নিমকহারাম এই কথাটা, আর দেউরি মানে হচ্ছে দরজা। তো নিমকহারাম যিনি, তার বাড়ির দরজাকে বলা হচ্ছে নিমকহারাম দেউরি। কারণ মির্জাফর তো বিশ্বাসঘাতকতা করেছিলেন সিরাজের সাথে, সেখান থেকে তার নাম হয়েছে নিমকহারাম। এখন এই বিশ্বাসঘাতকতা, নিমকহারাম এই কথাগুলোর সাথে এখন মির্জাফর সমার্থক শব্দ, সেই জন্য এই জায়গার নাম নিমকহারাম দেউরি। বাট এটার ভিতরে এখন প্রবেশাধিকার নেই, কিছু নেই অ্যাকচুয়ালি ভিতরে, রিমেন্সই রয়েছে। আর ভিতরে একটা মসজিদ আছে। আমরা এসেছি জাফরাগঞ্জ ঐতিহ্যবাহী স্থাপত্য। এখানে রয়েছে রঘুনাথ দেব মন্দির, রয়েছে শতাধিক বছরের প্রাচীন প্রাসাদ, ঐতিহ্যবাহী চাঁদির রথ, বেলওয়ারি ঝাড়, ঐতিহ্যময় আসবাবপত্র, প্রাচীন যুগের বেবি অস্টিন মোটর, পুরাতন যুগের রান্নার সরঞ্জাম, এই সবই আপনারা দেখতে পাবেন এর ভিতরে। এখানে রয়েছে 20 টাকা করে টিকিট। তখনকার দিনে এই বাসনগুলি রান্না করা হতো ঝুলন, রথ, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা ইত্যাদি অনুষ্ঠানে। এখনও রান্না করা হয়, তবে এই বাসনগুলির পরিবর্তন হয়েছে। রূপোর রথ, 880 কেজি ওয়েট। রূপোর ওপরে সোনার কাজ করা, হাতির মাথা থেকে উপরের অংশে কিন্তু সোনার কাজ করা আছে। আষাঢ় মাসে রথের 1 সপ্তাহ আগে স্বর্ণকারকে দিয়ে পরিষ্কার করে এই রথ বার করা হয়, তবে তার জন্য থানায় পারমিশন নিতে হয়। পিতলের রথ, 2টো পিতলের রথ, 2টো কাঠের আছে এরকম। চালতিকা নাম গাড়ি, কিশোর কুমারের কিছু বইতে দেখা যায়, উত্তম কুমারের কিছু বইতে দেখা যায়। তো এই অস্টিন গাড়ি ভগবান মহন্ত দাস, এখানকার যিনি মহন্ত ছিলেন ভগবান মহন্ত দাস, তিনি তখনকার দিনে মাত্র 80 টাকায় কিনেছিলেন। এখনকার দিনে মাত্র হলেও তখনকার দিনে কিন্তু 80 টাকার দাম ছিল। 1905 সালে এই গাড়ি ইংল্যান্ড থেকে ভারতে আসে। এই আমরা এসেছি রঘুনাথজির মধ্যে,
মুর্শিদাবাদে আমার যে ব্লগ আছে সেখানে আগেও আমি এই মন্দির দেখিয়েছি। তখন একটু সন্ধ্যে বিকেলের দিকে ছিল, আলো টালো সব সুন্দর জ্বলছিল। এই ঝাড়টারগুলো যেগুলো রয়েছে না, এই বড় বড় ঝাড় আছে এখানে, ঝাড়গুলো জ্বলছিল। আলোর ব্যবস্থাপনা অনেক আছে। এই আর কি সুন্দর, দেখুন কি ঠান্ডা। রাধাকৃষ্ণের মূর্তি দেখুন, রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও। রথের সময় কিন্তু মূর্তিগুলো এখান থেকেই যায়। এসে পৌঁছালাম নসিপুর রাজবাড়ি। হাজারদুয়ারি প্রাসাদের যেন ছোট ছোট সংস্করণ এই নসিপুর রাজবাড়ি। কালারটাও ওরকম হাজারদুয়ারি প্রাসাদের মতোই কাছাকাছি, স্টাইলটা একদমই সেরকমই, বাট অনেক ছোট অবভিয়াসলি। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি দেখুন, অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং ঐতিহাসিক আয়না যা নিজের মুখ দেখা যাবে না। এছাড়াও রয়েছে প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র ও মুগ্ধকর জিনিসপত্র। টিকিট আছে 20 টাকা করে পার হেড। রাজা দেবী সিংয়ের বাড়ি। এই দেবী সিং ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। সেই সময় জোর জুলুম করে খাজনা কর আদায় করতেন বলে ইতিহাসে দেবী সিংকে কুখ্যাত ডাকাত দেবী সিং নামে পরিচিত। নসিপুর রাজবাড়ি 250 গ্রাম সোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এই নকশা বা মডেল থেকে তৈরি করে। মানে রাজা নবাবরা যখন মদপান করতেন ওই জারের মধ্যে 1 ফোঁটা ফেলে খেতেন। বিষজাতীয় জিনিস দিয়ে ধরুন তাকে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। হাজারদুয়ারিতে আছে টেস্টিং প্লেট, এখানে টেস্টিং জার। এগিয়ে আসুন। এই যে কালো কোট এবং টুপিটা দেখতে পাচ্ছেন, এই কোট টুপি পরে শাস্তি বা ফাঁসি দিত। দেখুন খাজনার সব নথিপত্র, সে 250 বছর আগেকার দিনের খাজনার সব কাগজপত্রের নথিপত্র রয়েছে। আর এই যে তখনকার দিনের রোলার, মানুষের সাহায্যে, মানুষকে দিয়ে টেনে মানুষের সাহায্যে আগেকার দিনে রাস্তা তৈরি করতো। সামনে হনুমানজি দর্শন করুন, বজরংবালী বা হনুমানজির মূর্তি। পায়ের নিচে মহিরাবণের স্ত্রীকে বধ করছেন, হাতে গন্ধমাদক পাহাড়। এই নিচ থেকে উপর পর্যন্ত একটা সেকেন্ডের পাথর কেটে তৈরি, পুরো জয়েন্ট। এই থামগুলো ছিল 4 কোণায় পরস্পর, গ্যাস লাইটে লাইট জ্বলতো। জায়গাটা শ্বেত পাথর বাঁধানো ছিল, কাঁচের ঘর ছিল। হীরাবাই নামে এক বাইজি লখনৌ থেকে আসতো। 1 ঘন্টা নাচার জন্য যে বাইজির 5000 স্বর্ণ মুদ্রা, সোনার কয়েন। পদ্ম ফুল স্টাইলে মন্দির। আপনি 4টে রাউন্ডে যেদিকে ঘুরবেন একই রকমভাবে 10টা করে গম্বুজের চূড়া দেখবেন। ভাববেন 4 10 40টা চূড়া আছে, কিন্তু তা না। টোটাল গম্বুজের চূড়া করা জানেন? টোটাল চূড়া আছে 25টা। ওই যে বড় একটা ঘর দেখে নিন, টিনের গেট দেখেছেন সোজা নিচে ওটা ছিল, নিচে যে টিনের গেট ওটা ছিল জেলখানা, কারাগার, বন্দিশালা বলা হয়। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, ওদের বিরুদ্ধে যারা যেত বন্দি করে রাখা হতো। পুরোনো দিনের একটা চেন দেখুন টাঙানো রয়েছে, এটা ভাবছেন কোনো নতুন চেন তা না। বহু পুরোনো দিনের চেন, 3টে চেন ছিল, চেনের সাহায্যে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে যে কোণা পর্যন্ত যে স্ল্যাব দেখছেন তো, এখানে স্ল্যাব ছিল না, নিচে ছিল পুরো কাঠ থাকতো। দড়িটা যখন গলায় পরিয়ে দিত, কাঠটা টানতো, তখন এই ফাঁসি কাটে ঝুলে যেত। আর ফাঁসি দেওয়ার পর কুয়োতে লাশটা পড়লে তল দিয়ে একটা সুড়ঙ্গ পথ, যেটা ভাগীরথী নদীতে চলে যেত। আপনাদের মতো বেড়াতে এসে 17 বছর আগে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কুয়োতে পড়ে গিয়ে মারা যেত। তারপর গেটে বন্ধ করে দেয়। মন্দির দর্শন করুন। আমি কালী মন্দিরে পরে দেখাবো রামচন্দ্র। এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি, 33 কোটি দেবতার মন্দির। ভিতরে আছে সোনার রাম সীতা। এখনো মন্দিরে দৈনন্দিন দুবেলা পুজো কিন্তু সকাল সন্ধ্যা হয়। সব থেকে বড় উৎসব হয় ঝুলন। 5 দিনের জন্য বেদিতে নিয়ে এসে সিংহাসনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখুন, এই আর্চ থেকে এই আর্চ, এই যে ধনুক দেখেছেন এত বড় একটা পাথর, একটা পাথরের পিসতে দেখুন হাতে কেটে ছেনি হাতুড়ির সাহায্যে কি নিখুঁতভাবে তৈরি করে। নিচের কাজটিকে জাফরি বলা হয়, তাজমহলে গায়ে পাবেন। যে শিল্পী তৈরি করেছিল হাতের কবজি বুড়ো আঙুলটা কেটে নিয়েছিল, কেন জানেন তো? যাতে অন্য জায়গায় না। এবার দেখেন, মন দিয়ে শুনে নেন আর মাকে ভক্তির সহ জুতো খুলে প্রণাম করে নেন। আপনি যে দেখলেন এটা মায়ের মন্দিরে দেন, এটা দেবী সিংহের আদি কালী মূর্তি, খুব জাগ্রত কালী। যে যা মানত করে যায় সফল হলে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, অমাবস্যা হলে মায়ের বড় করে পুজো হয়, পানিপথ থেকে নিয়ে। একটা মায়ের 3টে রূপ, মানে একটাই মূর্তিকে দেখুন দেবী সিং 3টে রূপে পুজো করতেন। কালী পুজো করতেন, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। সেই তিথি অনুযায়ী আজও মায়ের 3টে রূপে পুজো হয়। এই নিচে দিয়ে আমরা ঢুকেছিলাম আর বেরিয়ে এলাম এই ওপর দিয়ে। এখানে একটা সংগ্রহশালা আছে ছোট করে, ওটা দেখে এখান দিয়ে বেরিয়ে এলাম। রানীরা ব্যাগ নেওয়ার যায়, লোক থাকে, বয়ার লোক থাকে। এটা ঠিক, রানীরা ব্যাগ হাতে নেবে না, মানে এটা হচ্ছে কী আর বলবো, গরিবের রানী। হাউস অফ জগৎ শেঠ, জগৎ শেঠের বাড়ি, মিউজিয়াম। সেই সময়কার বিখ্যাত বিজনেসম্যান জগৎ শেঠ, ওনারই বাড়ি। এখানে টিকিট আছে 30 টাকা করে, ইন্ডিয়ানদের জন্য, ফরেনারদের জন্য 150 টাকা। প্লেসেস অফ ইন্টারেস্ট এখানেই রয়েছে। আন্ডারগ্রাউন্ড টানেল, আন্ডারগ্রাউন্ড আর্মারি, সেক্রেট চেম্বার, গোল্ড সিলভার কয়েন্স, মিন্টেড ইন জগৎ শেঠ মিন্ট, মিরর ওয়ার ওয়ান ক্যান সি সামওয়ান এলসেস ফেস ইনস্টেড অফ ইউর ওন। এটা একটু আমরা দেখে এলাম নসিপুরে। আর এছাড়া হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টসও রয়েছে অনেক কিছু। বাইরে বেরিয়ে এলাম। ভিতরে, বাড়ির ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউড নয়। তো ভিতরে রয়েছে গুপ্তঘর, গুপ্ত সুড়ঙ্গ পথ, অস্ত্রাগার, জগৎ শেঠের ব্যবহৃত জিনিসপত্র এবং আরও কিছু ঐতিহাসিক জিনিস।
ভালো লাগবে একটা শর্ট ভিজিটের জন্য। শর্ট ভিজিট মানে ঘুরতে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে। আর এই জায়গাটা খুবই সুন্দর। তবে আরও মেনটেনেন্সের দরকার। হ্যাঁ, মেনটেনেন্সটা কম আছে, যে ভিতরটা নোংরা টোংরা রয়েছে, এটা একটা ব্যাপার। এখানে বসার জন্য এখানে বেঞ্চ টেঞ্চও করা রয়েছে, ফোয়ারা টোয়ারা আছে, চালু হয় কিনা জানি না। হাউস অফ জগৎ শেঠ। বিকেলের দিকে আমরা এসে পৌঁছালাম হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারিতে ঢোকার টিকিট মূল্য 20 টাকা করে জনপ্রতি, ভারতীয় নাগরিকদের জন্য, আর 250 টাকা বিদেশি নাগরিকদের জন্য। এই চত্বরে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, ইমামবাড়া, ঘড়িঘর। এই হয়ে গেল হাজারদুয়ারি প্যালেস। এর ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। ভিতরে রয়েছে নবাবী আমলের দারুণ একটি সংগ্রহশালা। সেখানে নবাবদের ব্যবহৃত পোশাক আশাক থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে হাতিয়ার সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এটা যেটা দেখা যাচ্ছে ঘড়িঘর, আর এই যে সাদা কালারের বিল্ডিংটা, এটা হচ্ছে বড় ইমামবাড়া। শুধুমাত্র রমজানের দিনই এটি খোলা হয়, বাকি দিনগুলোতে এটি কিন্তু বন্ধই থাকে। হাজারদুয়ারি চত্বরে রাখা এই কামান বাচ্চাবালি তোপ। কথিত আছে এই কামানের শব্দ এতটাই জোরালো ছিল যে তখনকার দিনে যারা সন্তান সম্ভবা মহিলা ছিলেন তাদের এই কামানের শব্দে সন্তান প্রসব হতো। এসেছি মতিঝিল পার্ক। মতিঝিল পার্কের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পুরনো, একটা নতুন। আমরা এসেছি আপাতত পুরনোটায়। নতুনটায় যে মতিঝিল পার্ক আছে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে থাকারও প্রভিশন আছে। সেখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের থাকার প্রভিশন আছে সেখানে। নতুন মতিঝিল পার্ক মানে মতিঝিল যেটা, তার গায়ে রয়েছে এই মতিঝিল পার্ক। এন্ট্রি ফি 30 টাকা করে পার হেড, আর ভিতরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যার জন্য 50 টাকা করে। সেই টিকিট কাউন্টার ভিতরে আছে। আর এর ভিতরে রয়েছে মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের www.tourism.gov.in। ভিতরের প্লেসটা খুব সুন্দর। আমরা একটু সন্ধ্যাবেলার পর এসেছি। আর এখান থেকেও মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, মানে মতিঝিল ট্যুরিজম প্রপার্টির ঘরগুলো মানে ওই দিকে সামনের দিকে আছে, আর একটু এগিয়ে গেলে। মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে না থাকলেও সন্ধ্যাবেলা যদি এসে ঘুরে জানি জায়গাটা অল্প সময়ের জন্য, কিন্তু ভালো লাগবে। আমাদের এই যাত্রা মুর্শিদাবাদের যে ট্যুর সেটা কমপ্লিট হয়ে গেল। আর লাস্ট ডেস্টিনেশন ছিল এই মতিঝিল পার্ক। মতিঝিল পার্কে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আমাদের তাই এম ছিল যে মতিঝিল পার্কে রাত্রেবেলা আসা। তবে এখানে এসে আমার একটা খুব ইচ্ছে হয়েছে, এই মতিঝিল পার্কের যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে থাকার ব্যবস্থাটা আছে সেটা একদিন এসে আমি থাকবো, রিভিউ দেওয়ার ইচ্ছা আছে। এবার তো হলো না, নেক্সট বার দেখা যাক। হ্যাঁ, আর আপনারা রয়েছেন আমাদের সাথে। আমরা রয়েছি দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।